ইউটিউব আইসিটি টক। হ্যাঁ আইসিটি টক। এই যে আমি তোমাদের দেখাই দিচ্ছি আবারও। ইউটিউবে যাবে, ইউটিউবে গেলে পরে এখানে দেখবে আইসিটি টক নামে সার্চ করলেই পাবে। সিম্বলটা হচ্ছে আইসিটি লেখা আছে, দেখাচ্ছি। এই যে এই সিম্বলটা আইসিটি লেখা আছে, এই হচ্ছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে অনেকগুলি ভিডিও আছে তোমাদের, দেখো। এই হচ্ছে তোমার চ্যানেলের ভিডিও, এখানে সব ভিডিও গুলো মোটামুটি আপলোড করা আছে। আচ্ছা, যাক, আমরা প্রিভিয়াস ক্লাসে ইফ ইলস স্টেটমেন্ট পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা পড়ব হচ্ছে ইলস। আর সবাই কারেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বুঝছো ভাইয়া? ফ্রি ফ্রি সার্ভিস নানা থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবা। তোমার বলা লাগবে না, আগে করে রাখছি, আগে তুমি নিজে করো। আমি কাউকে বলি না যে এই সাবস্ক্রাইব করো বা সাবস্ক্রাইব করে নাও, এটা আমার প্রয়োজন নাই। যার দরকার সে সাবস্ক্রাইব করবে, এটা দিয়ে আমি ইনকাম করব না বা আমার ইনকাম করারও কোনো চিন্তা ভাবনা নেই। আমার হচ্ছে জাস্ট তোমাদের একটা সার্ভিস দেওয়া, যাতে অ্যাজ এ স্টুডেন্ট সার্ভিস পায়। স্যার ইনকাম না স্যার, যখন সবাই সাবস্ক্রাইব করবে তখন এটা আরো বাড়বে, অনেকে এখান থেকে দেখতে পারবে, শিখতে পারবে। হ্যাঁ, এটা চিন্তা করা ভালো। আচ্ছা, যাই হোক, আমরা এই ইফ ইলস স্টেটমেন্ট পর্যন্ত পড়েছিলাম, এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ব, আজকে আমরা পড়ব হচ্ছে ইলস ইফ। এটা পড়েছি, এই পর্যন্ত পড়েছি, আজকে পড়ব হচ্ছে এটা। দেখো, ইলস ইফ স্টেটমেন্টের গঠনটা হচ্ছে, প্রথমে তোমার ইফ কন্ডিশন থাকবে, দেন কন্ডিশন যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান কাজ করবে, আর যদি কন্ডিশন সত্য না হয় তখন ইলস ইফ দিয়ে আরেকটি কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট টু কাজ করবে। যদি স্টেটমেন্ট টু কন্ডিশন টু মিথ্যা হয়, অর্থাৎ এই কন্ডিশনটাও যদি মিথ্যা হয়, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আমি বলছি যে ইফ কন্ডিশন, এইখানে যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান কার্যকরী করবে, আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তখন কন্ডিশন টু চেক করবে। যদি কন্ডিশন টু সত্য হয় তাহলে স্টেটমেন্ট টু কার্যকরী হবে, আর যদি কন্ডিশন, এই কন্ডিশনটা অর্থাৎ দ্বিতীয় কন্ডিশনটা মিথ্যা হয় তখন তৃতীয় যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা চেক করবে। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা কাজ করবে, আর যদি এই কন্ডিশনও মিথ্যা হয় তাহলে এভাবে যতগুলি কন্ডিশন প্রয়োজন ঠিক ততগুলি কন্ডিশনই এখানে চেক করবে। তাহলে কোশ্চেন হতে পারে, স্যার যদি সব কন্ডিশনই মিথ্যা হয়, যদি সব কন্ডিশনই কি হয়, মিথ্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের না না, ওই আমি একসাথে দুইটাতে জয়েন করছি তো, দাঁড়াও, আচ্ছা ওটা কেটেই দিলাম। এখন দেখো, হবে না। যদি কন্ডিশন সবগুলি মিথ্যা হয় তাহলে লাস্ট যে স্টেটমেন্টটা থাকবে সেটা কার্যকরী হবে। আগের দুইটা স্টেটমেন্টের ক্ষেত্রে দেখো, আমি আগের পেজে যদি যাই, এটা হচ্ছে দেখো এই ইফ ইজ স্টেটমেন্ট, এখানে কন্ডিশন কিন্তু একটা, এই যে ইফ কন্ডিশন, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট টু কাজ করবে। এই যে পরের যেটা আছে এটা, কে আসলো, এই জন্য আমি আরেকটা মোবাইলে খুলতে চাইছিলাম, তো তো আবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যাও, তাহলে দেখো আমরা এই পর্যন্ত বুঝলাম, সেটা হচ্ছে যে ইফ ইজ এর ক্ষেত্রে এই মেজাজটা গরম হয় যদি ক্লাসের মাঝখানে যদি কেউ আসে না, এটা খুব বিরক্তকর।
সারাদিন বসে থেকেই লাস্ট সময় আসে হচ্ছে ক্লাসে। দেখো, যদি ইফ ইলস এর ক্ষেত্রে আমাদের কন্ডিশন কয়টা? একটা কন্ডিশন থাকবে। একটু ওয়েট করতে, আমি একটু মোবাইলে কানেকশন করে নিই, মোবাইলে ওয়াইফাইটা কানেক্ট করে একটু দিতেছি। বিএনসি আচ্ছা, এখন দেখো, এখন আর হবে না, সমস্যা হবে না। কথা হচ্ছে, আমি বলতেছিলাম যদি ইফ ইলস স্টেটমেন্ট হয়, ইফ ইলস স্টেটমেন্ট হয় সেই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন থাকে। সেই কন্ডিশন যদি সত্য হয় স্টেটমেন্ট ওয়ান কাজ হয়, আর যদি মিথ্যা হয় তাহলে ইলস কাজ করে। এখানে কিন্তু দ্বিতীয় কন্ডিশন দেওয়ার কোনো অপশন নেই, দুইটা কন্ডিশন দেওয়ার কি নেই, অপশন নেই। কিন্তু তুমি যদি এখানে ইলস ইফ এর ক্ষেত্রে আসো, ইলস ইফ এর ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা হচ্ছে গঠন, এই কন্ডিশন যদি সত্য হয় এটা কাজ করবে, আর যদি এটা মিথ্যা হয়, এটা মিথ্যা হয় তখন এইটাই আসবে। এটা যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হবে ততক্ষণ পর্যন্ত এখানে আসবে না। এটা যদি সত্য হয় তাহলে এখানে কাজ করবে, এগুলি চেক করবে না। আর এটা যদি মিথ্যা হয় তাহলে এটা চেক করবে। এটা যদি মিথ্যা হয় তাহলে এভাবে যতগুলি কন্ডিশন আমরা দিতে চাই দিতে পারবো। এটা হচ্ছে ইলস ইফ এর ক্ষেত্রে। কিন্তু ইফ ইলস এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা কন্ডিশন দিতে পারি, কিন্তু ইলস ইফ এর ক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুসারে বা আমরা যেভাবে চাই সেভাবে কন্ডিশন দিতে পারি। এটার একটা যদি আমরা উদাহরণ দেখি, একটা কি দেখি, উদাহরণ দেখি, আমরা একটা সি প্রোগ্রাম করব, সেই সি প্রোগ্রামে দেখবো যে কিভাবে আসলে এটা করা যায়। দেখো, আমি সরাসরি কোড ব্লকে চলে যাচ্ছি, সরাসরি কোড ব্লকে চলে গেলাম। দেখো, এখানে আমরা ইলস ইফ এর মাধ্যমে একটা সি প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামটা হচ্ছে তিনটা সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রাম। তিনটা সংখ্যা থেকে বড় সংখ্যা, লার্জেস্ট নাম্বার, আমি করা আছে লার্জেস্ট নাম্বার। দেখো, এখানে প্রোগ্রামটা দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে। এই প্রোগ্রামের ক্ষেত্রে এইখানে আমরা এটা আগে বলেছি, এই যে এটা হচ্ছে তোমার ইয়ের জন্য, স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর জন্য, আর এটা হচ্ছে এই গেট ক্যারেক্টার ফাংশন, এই লাস্টের ফাংশনের জন্য, এইটার জন্য। তাহলে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হচ্ছে মেইন দিয়ে, আমাদের মূল প্রোগ্রাম শুরু হচ্ছে মেইন দিয়ে, মূল প্রোগ্রাম শুরু হচ্ছে মেইন দিয়ে। তাহলে দেখো, আমরা প্রোগ্রাম করব হচ্ছে তিনটা সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রাম। কয়টা সংখ্যা হতে? তিনটি সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রাম। তাহলে আমাদের অবশ্যই তিনটা ভেরিয়েবল লাগবে, অবশ্যই আমাদের তিনটি ভেরিয়েবল লাগবে, এবং সেই ভেরিয়েবলের ডেটা টাইপ হবে ইন্টিজার। তাহলে আমরা নিলাম এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল, তার তিনটা ভেরিয়েবল নিলাম। এরপরে আমরা একটা কমন মেসেজ দিলাম, সেটা হচ্ছে যে ইন্টার থ্রি নাম্বার, অর্থাৎ তুমি যে তিনটা সংখ্যার বড় নির্ণয় করতে চাচ্ছ, বা ইউজার যে প্রোগ্রাম যে তিনটা সংখ্যা বড় সেটা বের করতে চাচ্ছে, তুমি তার কাছ থেকে তিনটা নাম্বার চাইবে। এটা মেসেজ দিয়ে বললা যে আমরা যখন, সাপোজ তুমি যখন এটিএম বুথে যাও, তখন যখন তুমি কার্ডটা প্রবেশ করাও বা কার্ডটা এন্ট্রি করো, সাথে সাথে কি আসে? একটা মেসেজ বলে না, যে প্লিজ এন্টার ইউর সিক্রেট নাম্বার, এই কথাটা বলে এবং মেসেজ দেখায় যে তুমি তোমার সিক্রেট নাম্বারটা এন্টার করো। ঠিক অনুরূপভাবে আমাদের এই প্রোগ্রাম যখন রান করবে,
আউটপুট যখন প্রোগ্রামার দেখবে বা ইউজার দেখবে তখন প্রথমে এই লেখাটা শো করবে, ইন্টার 3 নাম্বার। ইন্টার 3 নাম্বার, তুমি 3টা নাম্বার ইনপুট করো। তো সে যখন 3টা নাম্বার দিবে, সেই 3টা নাম্বার আমরা রিসিভ করব বা গ্রহণ করব, ইনপুট নেব, সেটা হচ্ছে এই ফাংশনের মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে। তাহলে স্ক্যানএফ এ %d একটা, দুইটা, তিনটা। প্রথম %d হচ্ছে a এর মান নেবে, দ্বিতীয় %d b এর মান নেবে, তৃতীয় %d হচ্ছে c এর মান নেবে, তৃতীয় %d হচ্ছে c এর মান নেবে। তাহলে আমরা 3টা মান ইনপুট নিলাম। নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে বের করা। দেখো এখানে আমি এই যে ইফ এর ভিতরে একটা কন্ডিশন দিয়েছি, এই যে ইফ এর মধ্যে একটা কন্ডিশন, আবার ইলস ইফ এর মধ্যে আরেকটা কন্ডিশন, দুইটা কন্ডিশন। এইখানে একটা কন্ডিশন আর এইখানে এই লাইনে একটা কন্ডিশন। তাহলে 8 নাম্বার লাইনে একটা কন্ডিশন আছে, এরপরে 10 নাম্বার লাইনে একটা কন্ডিশন আছে। এখন কথা হচ্ছে যদি 8 নাম্বার প্রথমে কোথায় আসবে, সিরিয়ালি প্রোগ্রামের লাইন যদি দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এভাবে নাম্বার দেওয়া আছে। সাধারণত নিয়ম হচ্ছে 1 2 3 4 এভাবে সিরিয়ালি আসবে। তাহলে দেখো আমাদের ইফ ইলস এর ক্ষেত্রে, ইলস ইফ এর ক্ষেত্রে আমি বলেছি যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এটা কাজ করবে, এই যে এর অধীনে স্টেটমেন্ট, অর্থাৎ এই ইফ এর অধীনে এটা, যেমন এখানে দেখো, এখানে যদি দেখি এটা হচ্ছে ইফ, এটার অধীনে স্টেটমেন্ট হচ্ছে এটা, আর এই কন্ডিশনের অধীনে এটা, এই কন্ডিশনের অধীনে এটা। তো এভাবে যদি কোনো কন্ডিশনও কাজ না করে তখন হচ্ছে ইলস এরটা কাজ করবে। তো তখন কোনটা কাজ করবে, ইলস। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখো এই হচ্ছে ইফ, এটা একটা কন্ডিশন, এর অধীনে স্টেটমেন্ট হচ্ছে এটা, আবার এটা আছে দ্বিতীয় কন্ডিশন, এর অধীনে স্টেটমেন্ট হচ্ছে এটা। যেহেতু আমাদের দুইটা কন্ডিশনে আছে, 3 4টা 5 6টা নাই, কাজেই এই দুইটা কন্ডিশন যদি মিথ্যা হয়, অর্থাৎ 8 নাম্বার এবং 10 নাম্বার এই দুইটা লাইনের যদি কন্ডিশন মিথ্যা হয় তখন কোনটা কাজ করবে, তখন এই ইলস কাজ করবে, অর্থাৎ তখন এই ইলস এর অধীনে স্টেটমেন্ট যেটা সেটা কাজ করবে। তাহলে দেখো আমরা এখানে শর্ত দিয়েছি, যদি এর মান বি এর চেয়ে বড় হয় এবং এর মান সি এর চেয়ে বড় হয় তাহলে কার মানটা বড় হবে, এর মান বড় হবে। সেটাই বলে দিয়েছি, %d is large number among a b c। এখানে 4টা ভেরিয়েবল দেওয়া হয়েছে। কয়টা ভেরিয়েবল, 4টা ভেরিয়েবল। এটার ব্যাখ্যা আমি বুঝাবো। আর যদি তা না হয়, বি যদি সি এর চেয়ে বড় হয় তাহলে বি বড়, না হলে সি বড়। সাপোজ আমি এই প্রোগ্রামটা যদি রান করি, কি করি, রান করি, তাহলে তোমার আউটপুট স্ক্রিনটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, কি লেখা আসছে এখানে, ইন্টার 3 নাম্বার, ইন্টার 3 নাম্বার, অর্থাৎ তোমার কাছে 3টা নাম্বার চাওয়া হয়েছে। তোমার কাছে কয়টা নাম্বার চাওয়া হয়েছে, 3টা নাম্বার। সাপোজ এর মান দিলে হচ্ছে 10, এর মান কত দিয়েছো, 10, 10 দেওয়ার পর ইন্টার দিলে, বি এর মান দিয়েছো 20, বি এর মান দিয়েছো 20, আর সি এর মান দিয়েছো 15। আমি 3টা মান ইনপুট দিলাম, কত দিয়েছি, একটা সংখ্যা দিয়েছি 10, আরেকটা দিয়েছি 20, আরেকটা দিয়েছি হচ্ছে 15। তাহলে আমাদের মেসেজে কি আসার কথা, এটা সঠিক উত্তর কি হবে, বি বড় আসবে। কি বড় আসবে, বি বড় আসবে। তাহলে দেখো এই 3টা মান দেওয়ার পরে যদি আমরা ইন্টার দেই, 3টা দেওয়ার পর যদি ইন্টার দেই তাহলে কি লেখা দেখাচ্ছে, 20 ইজ লার্জ, 20 হচ্ছে সবচেয়ে বড়, 20 হচ্ছে বড়, 20 ইজ লার্জ। তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে। তাহলে দেখো আবার যদি আমি রান করি, আবার রান করে প্রথমে আমি এর মান দিলাম 20, বি এর মান দিলাম 15, সি এর মান দিলাম 10, সি এর মান দিলাম কত, 10। তাহলে দেখো এখন বড় আসবে কে, এর মানটা, এর মান কত, 20, 20 হচ্ছে সবচেয়ে বড়। এখন যদি দেখো, দেখো কি লেখা আসছে, 20 ইজ লার্জ এবং 20 10 15, মানে বলছে যে 20 এর মানটা বড়, বিটুইন বা এমং, মধ্যে, কার কার মধ্যে, 20 15 10, এই 3টা সংখ্যার মধ্যে 20 হচ্ছে সবচেয়ে বড়।
এই তিনটি সংখ্যার মধ্যে 20 হচ্ছে সবচেয়ে বড়। এখন যদি এরকম হয় যে না সি যদি বড় হয়, কি বড় হয়, সি বড় হয়, সাপোজ আমি দিলাম আচ্ছা বি বড় দিছি, এর মান দিলাম 40, বি এর মান দিলাম 90, সি এর মান দিলাম 100, তাহলে অবশ্যই 100 বড় আসার কথা। 100 ইজ লার্জ, 100 ইজ লার্জ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রোগ্রামে যে মানই দিক না কেন, এই প্রোগ্রামে যে মানই দেওয়া হোক না কেন, ফলাফল সঠিকটা আসতেছে কি আসতেছে না? কেউ রেসপন্স আসতেছে, তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। এখন স্যার এখানে কথা হচ্ছে স্যার এই যে এই প্রথম লাইনে আমরা দেখালাম অনেক বড়, কিন্তু পরের লাইনে প্রিন্টএফটা ছোট দিয়েছি। দেখো এখানে এই পার্সেন্ট ডি দ্বারা বোঝানো হচ্ছে এই এ এর মান, আর এই পার্সেন্ট ডি দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা তিনটা মান ইনপুট নিয়েছি এ বি সি, সেই তিনটা মান দেখাইছি। একটা হচ্ছে এ বি সি। তুমি যদি এইখানেও দিয়ে দাও, দিতে পারো, মনে করো এইটুকু হচ্ছে আমি কপি করে নেই, তাহলে সবগুলা মান দেখাই দিবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এইখানে আবার অবশ্য প্যারামিটার দিয়ে দিতে হবে, প্যারামিটার দিয়ে দিতে হবে। কন্ট্রোল সি। এই এখন আইছে ক্লাসে। দেখো চিন্তা করো, এই মুহূর্তে যদি ক্লাসে আসে, আমি আবার প্রেজেন্টেশন, এই জন্য মোবাইলে আনলোড করে নিচ্ছি। আচ্ছা এখন দেখো যদি আমরা এটাকে আউটপুট দেখি, এখন কিন্তু ওই সবগুলার ক্ষেত্রে সুন্দর আসবে। একটা আসলাম দিলাম 12, 14, 15, তাহলে দেখো 15 ইজ লার্জ, 12, 14, 15। এখানে একটু কথাটা ওই যে ওই কথাটা দিয়ে দেই, এমন কথাটা দেওয়া হয় নাই, এমন হবে ঠিক না? অনেকের মধ্যে হলে কি হয়, এমন হয়। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তাহলে দেখতে সুন্দর হবে, প্রোগ্রামটা দেখতে সুন্দর হবে। আর যদি বলে যে না স্যার এত সুন্দর টন্দর দরকার নাই, যার শুধু এখানে আমি যদি এই লাইনের পরিবর্তে জাস্ট পার্সেন্ট ডি দিয়ে এখানে এই এ দিয়ে দেই, তাহলেই হবে। এখানে বি দিয়ে দেই, এখানে সি দিয়ে দেই, তাই যথেষ্ট। অর্থাৎ আমি যদি এইখানে এটাকে সাপোজ আমি দেখাই, এইটার নষ্ট করে আমি এইরকম দিয়ে দেই পি আর আই এস টি এফ, আমি দিলাম পার্সেন্ট ডি, এরপর প্যারামিটার দিয়ে দিলাম হচ্ছে এ, হ্যাঁ, এরপরে দিলাম শেষ, এটা দিলেও হবে। অর্থাৎ এই লাইন লিখলেও আমি দেখাই, কন্ট্রোল সি, এইখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এইখানেও দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এইখানে দিলাম হচ্ছে সি, আর এইখানে দিলাম হচ্ছে বি। অর্থাৎ তুমি এই লাইনটাকে যদি আমি মুছে দিলাম, মানে এটা দেখাইলাম না, এই লাইনও মুছে দিলাম, তাহলে দেখো এই এটা দিলেও প্রোগ্রাম হবে। কিরকম হবে দেখো, ইন্টার 3 নাম্বার আমরা দিলাম, সাপোজ দিলাম হচ্ছে 12, 13, 15, তিনটা নাম্বার দিছি, তাহলে বড় কোনটা? 15। দেখো জাস্ট ফলাফলে 15 দেখাইছে, 15 নিচে 15, 15 নিচে কি দেখাইছে? 15। এখানে বোঝা যাচ্ছে না বা মেসেজ আকারে কিছুই দেয় নাই, জাস্ট শুধু বের করে দেখাইছে। কি করছে? বের করে দেখানো হয়েছে। এটা হচ্ছে ভেরি সিম্পল। তুমি যদি দাও, আর যদি সুন্দর করো তাহলে সেই ক্ষেত্রে এটা দিবা, তখন এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এটা রাখো, এটা বাদ দিয়ে দাও, যেটা ইনঅ্যাক্টিভ সেটা হচ্ছে বাদ, মানে এটা নাই, প্রোগ্রামের মধ্যে নাই, ধরে নাও। বুঝছি স্যার নাকি বুঝি নাই? স্যার পার্সেন্ট স্যার 3 বার দিয়েছেন, কিন্তু স্যার এ এ বি সি লিখছেন কেন 4 বার? আচ্ছা দেখো এখানে দেখো, এই যে এই পার্সেন্ট ডি, এটা কার মান? এর মান। এর মান, এর মান স্যার। এর মান বড়, কার মধ্যে বড়? এ বি সি তিনটার মধ্যে বড় না? জি স্যার। তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তার মানে এখানে দেখো এ এর মানটা ইজ লার্জ এমং এ বি সি। ক্লিয়ার?
আর এখানে এইটা হচ্ছে বি এর মান, বি ইজ লার্জ এবং এ বি সি, ঠিক আছে। এইখানে হচ্ছে এটা হচ্ছে সি এর মান, তাহলে ফার্স্টে স্যার দুইটা কেন স্যার? কোনটা এটা তাহলে প্রথম এমন হ্যাঁ এই যে কোনটা? এটা এ লজিক, এ বি সি। এটা জি স্যার, জি স্যার। এইটা হচ্ছে এ এর মান, এটা দ্বারা কার মান বড় বুঝাইতেছে, এর মান বোঝাচ্ছে। এই কন্ডিশন যদি সত্য হয়, দেখো সমর, এখানে যদি কন্ডিশন সত্য হয়, বড় কে? এ। বড় কে? কথা বলো আমার সাথে। এই কন্ডিশন যদি এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয়, বড় কে? এ হবে স্যার। তাহলে লিখতে হবে পার্সেন্ট, তাহলে এটা কার মান দেখাইতে হবে, এখানে কার মান দেখাইতে হবে, এই পার্সেন্ট দিয়ে দ্বারা কার মান দেখাইতে হবে? এর মান, এর মান। এর মান। তাহলে সেই এর মান দেখাইছি হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে এইখানে পরে যে লেখাটা আছে ইজ, ইজ লার্জ, বড়, কার মধ্যে বড়? এবিসি এর মধ্যে বড় না? এবিসি এর মধ্যে বড়। সেই এবিসি তিনটা মান বোঝানো যায়। এইটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য, আর এটা হচ্ছে সি এর জন্য। এটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য, এটা হচ্ছে সি এর জন্য। এই কারণে একটা এ বি সি। আমি তো আগেই বললাম এটা না দিলেও হবে, শুধু যদি পার্সেন্ট ডি দিয়ে এ দিয়ে দেওয়া হবে। আমি তো দেখাইলাম, এই যে একটা দেখাচ্ছি না, এই যে এইরকম দিয়ে দিলেও হবে, অর্থাৎ এই লাইনটা এখানে লিখলেও হবে, কিন্তু মেসেজটা সুন্দর হয় না। কি হয় না? সুন্দর হয় না, প্রোগ্রাম দেখতে সুন্দর হয় না, আমি সেটা বুঝাইছি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তিনটি সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রাম। আমরা যদি তিনটি সংখ্যা হতে ছোট সংখ্যা বের করতে চাই, তাহলে সেখানে আমাদের কি পরিবর্তন করতে হবে? অ্যান্সার করো। যদি তিনটি সংখ্যা হতে ছোট সংখ্যা বের করতে চাই, তাহলে কি পরিবর্তন করতে হবে? স্যার ইজ স্মলার এমন হবে না? হ্যাঁ, তার মানে এখানে গ্রেটার দ্যান এর পরিবর্তে কি হবে? স্মলার দ্যান হবে। এটা হবে, ঠিক না? এটা দিলেই এটা, এইখানে এটা, এইখানেও এটা, আর এইখানেও এটা, তাই হয়ে যাবে। আর এখানে লার্জ না লেখা কি লিখতে হবে? স্মল। কি লিখতে হবে? স্মল। ক্লিয়ার? তাহলে এটা বাসায় করবে। আমি এই প্রোগ্রামটা, পার্সেন্ট ডি থাকবে স্যার? হ্যাঁ পার্সেন্ট দিতে আর থাকবে, শুধু লেখাটা চেঞ্জ হবে। যার শুধু ওই গ্রেটার দেন এর জায়গায় লেস দেন হবে, আর কিছু না। আচ্ছা, আমি তোমাদের এই প্রোগ্রামটা কমেন্ট বক্সে দিয়ে দেই, কমেন্ট বক্সে দিয়ে দেই, তাহলে তুলতে সুবিধা হবে। এই হচ্ছে তিনটা সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রাম। তাহলে আমি যদি এটাকে কমেন্ট বক্সে দিয়ে দেই, গেলাম আমি কমেন্ট বক্সে, চ্যাটে গেলাম, দিলাম পেস্ট, তারপর পাঠাই দিলাম। ঠিক আছে, এখন তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা যেভাবে হোক কপি করে রাখতে পারো। আচ্ছা, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা পরবর্তী ধাপে যাব। এরপরে আসবে হচ্ছে লুপ, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ, আমরা যদি প্রোগ্রামে একটা নির্দিষ্ট কাজ, একই কাজ বারবার করতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। সাপোজ আমি একটা যদি উদাহরণ দেই তোমাকে, আমি সরাসরি প্রোগ্রাম দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমি সি প্রোগ্রামে যাচ্ছি। সাপোজ, আচ্ছা আমি এইখান থেকে মনে করো যে এই কন্ট্রোল টেস্ট, আমি এই নামে সেভ করলাম। যাও, এখানে আমি এত কিছু রাখবো না,
আমি এখান থেকে কেটে দিলাম। এখন দাও, চিন্তা করো, এখন হলো 50 বাজে আর 10 মিনিট আছে, এখন ক্লাসে জয়েন করছি। এখানে আমি যদি ইস লার্জ না লিখে আমি লিখলাম আই আইসিটি, এখন আছে সজয়। আচ্ছা, তাহলে দেখো তো, এই যে এই প্রোগ্রামটা আমি যদি রান করি কি আসবে বলো সমর? এই প্রোগ্রাম রান করলে আমাদের ফলাফল কি আসবে? জাস্ট প্রিন্ট হবে। কি হবে? প্রিন্ট হবে। কার মান? আইসিটি। এই যে আইসিটি লেখাটা প্রিন্ট হবে। দেখি আমি আউটপুটে দেখাই। আইসিটি লেখা কয়বার আসছে? কথা বলো। একবার স্যার, একবার। একবার। আচ্ছা আচ্ছা, আমি যদি এই কাজটা করি, সাপোজ এইখানে এই প্রিন্টএফ কপি করলাম, ইন্ট পেস্ট দিলাম, ইন্ট পেস্ট দিলাম, পেস্ট দিলাম, পেস্ট দিলাম। প্রিন্টএফ ফাংশনটা কয়বার ব্যবহার হয়েছে? হ্যাঁ, কয়বার ব্যবহার হয়েছে? 5 বার। তাহলে আইসিটি লেখা কয়বার আসবে? আইসিটি লেখা কয়বার আসবে? কয়বার? 5 বার আসবে স্যার। 5 বার আসবে। 5 বার স্যার। আচ্ছা দেখি কয়বার আসছে, দেখো তো, দেখা যাচ্ছে? দেখো 5 বার আসছে না? 5 বার আসছে। 1 2 3 4 5। আচ্ছা দেখো, আমি যদি এই প্রোগ্রামে আইসিটি লেখা 5 বারের জায়গায় 500 বার করতে চাই, তাহলে আমাদের এভাবে যদি করি, এখানে যেভাবে করছি, তোমার প্রিন্টএফ ফাংশন কয়বার লিখতে হবে? 500 বার লিখতে হবে। 500 বার প্রিন্ট করতে চাইলে কয়বার লিখতে হবে? 500 বার লিখতে হবে। এখন এই 500 বার লেখা কি সম্ভব? আমাদের এইখানে দেখো, এই যে কাজটা বারবার একই কাজ হইতেছে না? প্রিন্ট করা আইসিটি, 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 একই কাজ বারবার হচ্ছে। কি হচ্ছে? একই কাজ বারবার হচ্ছে। এই কাজটা আমরা খুব সহজে একবার মাত্র প্রিন্টএফ দিয়ে 5 বার করতে পারি। আমি প্রিন্টএফ ফাংশন কয়বার লিখবো? একবার। প্রিন্ট হবে কয়বার? 5 বার। কয়বার হবে? 5 বার। আমি যদি 5 বার না চাই, 50 বার চাই, 50 বার হবে। 10 বার চাই, 10 বার হবে। 20 বার চাই, 20 বার। অর্থাৎ তুমি যতবারই প্রিন্ট করতে চাও, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করবে কয়টা? একটা। একটা মাত্র প্রিন্টএফ দিয়ে আমি 10 বারও প্রিন্টএফ আইসিটি প্রিন্ট করতে পারবো, 50 বারও করতে পারবো, 100 বারও করতে পারবো, 1000 বারও করতে পারবো। এই কাজটা আমরা যার মাধ্যমে করতে পারি তাকেই বলা হচ্ছে লুপ। তাকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাকে কি বলা হয়? লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এরকম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমাদের আছে 3টা। এরকম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে কয়টা? 3টা। কি কি? 1 নাম্বার আছে ফর লুপ, 2 নাম্বার আছে হোয়াইল লুপ, 3 নাম্বার আছে ডো হোয়াইল লুপ। আমাদের এইরকম লুপ কয়টি আছে? 3টি আছে। 1 নাম্বার ফর লুপ, 2 নাম্বার হোয়াইল লুপ, 3 নম্বর হচ্ছে ডো হোয়াইল লুপ। ক্লিয়ার? এখন আমরা একটা একটা শিখবো, যে প্রথমে ফর লুপ শিখে পরে বাকি দুইটা শিখবো। আমরা আগে প্রথমে ফর লুপ শিখবো। তো ফর লুপের একটা গঠন আছে। কি আছে? গঠন। সেই গঠনটা হচ্ছে তোমার এখানে কিছু নিয়ম কানুন আছে, সেটা আমাদের মেনে চলতে হবে। আমি একটা কথা মনে রাখবে, আমি এখানে কাজ করব, একই কাজ বারবার করব, ঠিক না? একই কাজ কি করব? বারবার করব। তাহলে যখন তোমাকে 5 বার করতে হবে আর যখন তোমাকে 10 বার করতে হবে, এই দুইটা কাজ কি এক সমান না আলাদা? আমার বুঝি নাই স্যার। তোমাকে একটা কাজ করা হলো 5 করতে বলা হলো 5 বার, এই কাজটা করবে 5 বার। আরেকবার বলা হলো 10 বার। দুই ক্ষেত্রে কি একই হলো না আলাদা হলো? আলাদা হয়তো। আলাদা হয়। কেন? কারণ প্রথমে তোমাকে বলছিল 5 বার আর পরে তোমাকে বলছে কয়বার? 10 বার। তার মানে দুইটা। তার মানে আমাদের এই যে আলাদাটা, আমরা আলাদাটা হিসাব করব কিভাবে? গণনা করে। আলাদাটা হিসাব করব কিভাবে? গণনা করে। যেমন তোমাকে বলা হলো এই কাজটা করো, তা তুমি গণনা করবে না? একবার হইলে 1, 2 বার হলে 2, 3 বার বলতে 3। যদি তোমাকে
5 বার করতে বলে তুমি কয়বার গণনা করবে? 5 বার গণনা করবে। 5 পর্যন্ত গণনা হয়ে গেলেই শেষ। আর তুমি কি যদি 10 বার গণনা করতে 10 বার করতে বলে তাহলে তুমি গণনা করবে কত পর্যন্ত? 10 পর্যন্ত গণনা করবে, ঠিক না? একটা কাজ যদি তোমাকে 5 বার করতে বলে তুমি এটা হিসাব রাখবে কিভাবে? 5 পর্যন্ত গণনা করলেই তো হয়ে যাবে 5। আর যদি তোমাকে 10 বার করতে বলে তাহলে তুমি কত পর্যন্ত গুনবে? 5 পর্যন্ত না 10 পর্যন্ত? 10 পর্যন্ত। তার মানে 10 পর্যন্ত গুনলেই তোমার কাজ হয়ে যাবে। তার মানে গণনার একটা বিষয় আছে। কি আছে? গণনার একটা বিষয় আছে। এখন সাপোজ তুমি গণনা যদি 1 থেকে 10 পর্যন্ত করো, কত পর্যন্ত কয়বার হলো? 10 বার হলো না? 1 থেকে যদি 10 পর্যন্ত গণনা করো কয়বার হলো? 10 বার। 10 বার হলো। আর আমি যদি 11 থেকে 20 পর্যন্ত গণনা করি কয়বার হয়েছে? 20 বার। হ্যাঁ, 11 থেকে 20 ও একসাথে স্যার 10 বার। 10 বারে। তার মানে আমি গণনাটা বিভিন্ন সংখ্যা থেকে করতে পারি না? 1 থেকে 10 পর্যন্ত গণনা করলেও 10 বার হবে। 11 থেকে 20 পর্যন্ত গণনা করলেও কয়বার হবে? 10 বারই হবে। 10 বারই হবে, ঠিক না? জাস্ট আমাদের গণনাটা রাখলেই হইলো। আমি যদি 1 থেকে গুনি সেটাও 10, 1 থেকে 10 পর্যন্ত গুনি সেটাও 10, বা 11 থেকে 20 পর্যন্ত গুনি সেটাও 10, বা 50 থেকে 51 থেকে 60 পর্যন্ত গুনি সেটাও 10। তার মানে আমাদের গণনাটা করতে হবে, এটা আমরা বুঝতে পারছি তো? কাজ হিসাব রাখার জন্য, কাজের হিসাব করার জন্য কি করতে হবে? গণনা করতে হবে। কি করতে হবে? গণনা করতে হবে। সেই গণনাটা আমি কোন মান থেকে শুরু করব সেটা নির্ধারণ করবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। গঠনটা হচ্ছে ফর লুপের গঠন। প্রথমে ফর শব্দটি থাকবে, দেন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখন দেখো এর আন্ডারে একটা স্টেটমেন্ট থাকবে। এই স্টেটমেন্ট মানে হচ্ছে কাজ, যে কাজটা বারবার হবে। যে কাজটা কি হবে? বারবার হবে। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আমি গণনাটা কোন মান থেকে শুরু হব, অর্থাৎ আমি যে কাউন্টিংটা করতেছি বা গণনাটা করতেছি কত থেকে শুরু করব? 1 থেকে শুরু করব, না 11 থেকে শুরু করব, না 21 থেকে শুরু করব, না 30 থেকে শুরু করব, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের মান। তার মানে ইনিশিয়ালাইজেশনে একটা মান থাকবে, সেই মানটা আমি নির্ধারণ করব কোন জায়গা থেকে গণনাটা শুরু হবে। আর তোমাকে 5 বারের জন্য যে শর্ত, 10 বারের জন্য কি শর্ত? একটা কাজ যদি তুমি 5 বার করো সেইখানে যে শর্ত, আর সেই কাজটা যদি তুমি 10 বার করো, দুইটা শর্ত কি এক? না স্যার। 5 বারের ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি 5 গণনা হয়ে যায় তাহলে আর কাজ করা যাবে না। আর 10 বারের ক্ষেত্রে শর্ত কি? যদি 10 বার হয়ে যায় তাহলে আর কি করা যাবে না? কাজ করা যাবে না। ঠিক অনুরূপভাবে আমরা এই জিনিসটা কন্ডিশনের মাধ্যমে আইডেন্টিফাই করব যে আমার এই কাজটা কোন পর্যন্ত করবে। আর এই যে গণনাটা আমরা শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, যেমন গণনা কত থেকে শুরু হবো, তাহলে বাড়াইতে হবে না? 1-এর পর 2 গুনতে হবে, 2-এর পর 3 গুনতে হবে। সেই বাড়ানোর কাজটা হচ্ছে এইখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখন কথা হচ্ছে স্যার কিভাবে এটা কাজ হবে? দেখো, প্রথম ইনিশিয়ালাইজেশনে যাবে, এইখান থেকে যাবে কন্ডিশন, ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশন। যদি কন্ডিশন সত্য হয় তাহলে আসবে স্টেটমেন্টে, কন্ডিশন সত্য হলে আসবে স্টেটমেন্টে, স্টেটমেন্ট থেকে যাবে ইনক্রিমেন্টে, ইনক্রিমেন্ট হয়ে আবার আসবে কন্ডিশনে। এই ইনিশিয়ালাইজেশন আর ফিরে যাওয়ার কোনো অপশন নাই। একবার ইনিশিয়ালাইজেশন একবার হবে, দেন এখান থেকে কন্ডিশনে যাবে, কন্ডিশন থেকে স্টেটমেন্ট, স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট থেকে কন্ডিশন, কন্ডিশন থেকে স্টেটমেন্ট, এভাবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত ঘুরবে? যতক্ষণ কন্ডিশন সত্য হবে। যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন আর কাজ করবে না। তাহলে এখানে আমি ব্যাখ্যা লিখে দিছি। ইনিশিয়ালাইজেশন মানে কোন মান, মানে হলো লুপ কোন মান হতে শুরু হবে, কন্ডিশন মানে হলো কি শর্তে লুপ কাজ করবে, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট মানে হলো লুপের মান বাড়বে অথবা কমবে। এখন এই জিনিসটাই আমি ওই তোমার ওইখানে সি প্রোগ্রামে করে দেখাবো যে আসলে কিভাবে হচ্ছে। দেখো এইখানে, তাহলে আমরা এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, ইন্টিজার আই নিলাম, ঠিক আছে? আই নিলাম। তো এইখানে এরপরে আমাদের গঠনে আসো ফর ফর আই এর মানটা শুরু হবে, আমরা মনে করো গণনা করবো 1 থেকে, কত থেকে? 1 থেকে দিলাম। এরপর একটা সেমিকোলন আছে, এরপর আই এর মান লেস দেন অর ইকুয়াল, সরি, লেস দেন অর ইকুয়াল 5 দিলাম, এরপর সেমিকোলন দিলাম, এরপরে দিলাম আই ইকুয়াল আই প্লাস 1।
এরপরে আমি এইখান থেকে ডিলিট করে দিলাম, এখন দেখো আমি এখন এই প্রোগ্রাম লিখছি। দেখো এটা হচ্ছে ফর, শুরু হয়েছে কথা থেকে, গণনা শুরু কথা থেকে, সমর 1 থেকে, আয়ের মান 1। এরপরে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে এটা আসবে, এইখান থেকে যাবে এইখানে, এইখান থেকে আসবে এইখানে, আবার এখানে, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা রান করে দেখি। দেখো তো আইসিটি লেখা কয়বার আসছে, দেখো 5 বার। তার মানে আমরা প্রিন্টএফ ফাংশন একবার ব্যবহার করছি। কয়বার ব্যবহার করছি? একবার। আমার আইসিটি লেখা প্রিন্ট হয়েছে কয়বার? 5 বার। আমি যদি এখানে 5 এর জায়গায় একটা শূন্য বাড়াই দিলাম, কতবার হবে? 90 বার। হ্যাঁ, ও স্যার 50 বার স্যার, লেখার ইয়াটার কারণে বুঝাইতেছে। 50 বার। দেখো এই যে 50 বার প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5। হ্যাঁ, হয়েছে 50 বার। আচ্ছা, গুনলে হবে, যেহেতু 5 বার হয়েছে 50 বার হবে। আমি তোমার এখানে 100 বার দেখাই, 100 বার, তাহলে দেখো 100 বার হয়ে গেছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 6 16 96, এই যে 97 98 99 100। ঠিক আছে? তার মানে দেখো এই কাজটা যদি আমি প্রিন্টএফ ফাংশন 100 বার লিখতাম, কতবার লিখতাম? 100 বার লিখতাম, তাহলে প্রোগ্রামটা কি পরিমাণ বড় হতো। আর সেইখানে আমরা কি করছি? জাস্ট শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছি, জাস্ট শুধু কি করছি? সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছি, আর আমার কাজ হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে সাপোজ আইসিটি না প্রিন্ট করে আমি লিখলাম %d, হ্যাঁ, এরপরে দিলাম হচ্ছে এখানে কমা দিয়ে দিলাম আই, কমা দিয়ে দিলাম কি আই। এখন যদি দেখো, আমি যদি এখন রান করি, এখন দেখো কি আসছে, দেখো তো 1 2 3 4 5 6, 1 থেকে কোন পর্যন্ত আসছে? 100 পর্যন্ত। 100 পর্যন্ত। তার মানে সংখ্যাগুলি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি পর্যায়ক্রমে প্রিন্ট হয়েছে। কিভাবে প্রিন্ট হয়েছে? পর্যায়ক্রমে। আবার যদি আমি এখানে একটা বৃদ্ধি ঘটাই দিই, এখানে 1 এর জায়গায় যদি 2 দেই, কি দিলাম? 2 দিলাম। এখন দেখো তো কি আসে, এখন কত আসছে? 1 3 5 7 9 11। তার মানে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা, বিজোড় সংখ্যাগুলি আসছে, ঠিক না? আবার যদি আমি এখানে 1 না দিয়ে 2 দেই, কি দেই? 2 দেই, এখন দেখো কি আসছে? 2 4 6 8 10 14 100। তার মানে জোড় সংখ্যাগুলি আসছে। কি আসছে? জোড় সংখ্যাগুলি। এই যে মানে আমি চেঞ্জ করতেছি কোথায়? জাস্ট একটা জিনিসে, এইখানে মান চেঞ্জ করতেছি, বা এখানে চেঞ্জ করতেছি, বা এখানে চেঞ্জ করতেছি, আমার ফলাফল কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে না? কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মজার বিষয়, যে তুমি লুপ যদি বুঝো তাহলে অনেক কিছুই করতে পারবে। তার মানে এখন বলো, আমাদের লুপ হওয়াতে কাজের সুবিধা কি কমে গেছে না বেড়ে গেছে? অনেক সুবিধা হয়ে গেছে। তার মানে আমাদের অনেক কষ্ট কি হয়ে গেছে? কমে গেছে। অনেক কষ্ট কি হয়ে গেছে? কমে গেছে। এখন আমাদের কাজ করতে এত জটিল নাই, মানে অনেক কঠিন কাজটা আমরা সহজ করে ফেলতে পারছি। কিসের মাধ্যমে? লুপের মাধ্যমে। কিসের মাধ্যমে? লুপ এর মাধ্যমে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফর লুপ। এই ফর লুপের সাহায্যে আমরা ওই যে ধারার যে প্রোগ্রাম গুলি আছে না, ধারা আমরা যে ফ্লোচার্টে করছিলাম, সেই ধারার প্রোগ্রাম গুলি আমরা করতে পারবো। ধারার প্রোগ্রাম গুলি আমরা করতে পারবো। ঠিক অনুরূপ ভাবে এই ফর লুপের মতো আরো দুইটা লুপ আছে। ফর লুপের মতো আরো দুইটা কি আছে? লুপ আছে। এই যে এখানে দেখো আমি বলছিলাম, ফর লুপের মতো আরো দুইটা লুপ আছে। একটা আছে হোয়াইল লুপ, একটা আছে ডো হোয়াইল লুপ। তিনটা একই, তিনটা কি এক, জাস্ট গঠনটা ভিন্ন।
তিনটা এক, জাস্ট গঠনটা ভিন্ন। এখন কথা হতে পারে যে স্যার তাহলে তিনটা যদি একই তাহলে আলাদা আলাদা কেন হলো? এখন এটার উত্তর হচ্ছে বাজারে তো তোমার ইকোনো কলমও পাওয়া যায়, ম্যাটাডোরও পাওয়া যায়, তারপরে ক্যাম্পাস কলমও পাওয়া যায়, পিন পয়েন্টও পাওয়া যায়, সবই তো লেখে, সবই কি লেখে, তারপরে আলাদা 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 কেন? এক একটা কলমের এক একটা বৈশিষ্ট্য আছে বা এক এক কোম্পানি নিয়ে আসছে। ঠিক অনুরূপ ভাবে সি প্রোগ্রামের ক্ষেত্রেও এই লুপের কাজগুলি এক একটা স্টেটমেন্ট এক এক কাজে ব্যবহার করা যায়। তো এক এক ক্ষেত্রে এক একটা ব্যবহার করা যায়, কোনো ক্ষেত্রে ফর সুবিধা, কোনো ক্ষেত্রে হোয়াইল সুবিধা, কোনো ক্ষেত্রে ডো হোয়াইল সুবিধা, কিন্তু কাজ একই, কাজ একই, তুমি যে কোনোটা দিয়ে করলেও হবে। ঠিক আছে, জাস্ট আর কি বোঝার জন্য আমরা সবগুলা শিখে রাখবো। স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাক, আমরা যতটুকু শিখলাম এ পর্যন্তই। তবে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা যতটুকু পর্যন্ত পড়াবো তোমাদের প্রি টেস্টের কোশ্চেন ততটুকু পর্যন্তই হবে। যতটুকু পর্যন্ত পড়ানো হবে ততটুকুর মধ্যেই কি হবে, পরীক্ষা হবে। ক্লিয়ার নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভালো থেকো সবাই। এই প্রোগ্রাম গুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ধারার প্রোগ্রাম করব, হোয়াইল ডো হোয়াইল দুইটা শেষ করে দেব। তো স্যার আপনি স্যার সব ভিডিও তো স্যার